আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। পিসি বিল্ড করতে গেলে 5600G আমাদের বাংলাদেশে একটা কমন প্রসেসর। এই প্রসেসর দিয়ে বিল্ড করতে গেলে আমরা বাজারে লো বাজেটে এই প্রসেসর দিয়ে অনেক বিল্ড দেখে থাকি। সাধারণত 25 থেকে 30,000 টাকার ভিতরে লো বাজেট বিল্ডগুলো পাওয়া যায়, কিন্তু এই লো বাজেট বিল্ডগুলোতে কিছু ড্রব্যাক থাকে। আজকে এই ড্রব্যাকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে উদাহরণ হিসেবে আমি স্টারটেকের 5600G বিল্ড, যেটার প্রাইস পড়বে 27,699 টাকা, এই বিল্ডটাকে বেছে নিয়েছি। এই বিল্ডটাতে প্রসেসর হিসেবে থাকছে 5600G'র চাইনিজ এডিশন প্রসেসর। অনেকে কনফিউজ থাকেন যে চাইনিজ এডিশন নিব না গ্লোবাল এডিশন নিব। ভাই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা হচ্ছে চাইনিজ মার্কেটের জন্য তৈরি, আর একটা হচ্ছে গ্লোবাল মার্কেটের জন্য তৈরি। এই ছাড়া এই দুইটার ভিতরে কোনো রকম কোনো পার্থক্য নেই। সো যেটা কম দামে পাবেন সেটাই নেবেন। শুধু ওয়ারেন্টির ব্যাপারটা খেয়াল রাখবেন যে ওয়ারেন্টি আপনাকে কত বছর দিচ্ছে। সব ধরনের প্রসেসরের ওয়ারেন্টি সাধারণত 3 বছর হয়ে থাকে। খালি চেক করবেন যে আপনার যে প্রসেসরটা তারা দিচ্ছে সেই প্রসেসরটাকে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে কিনা। মাদারবোর্ড হিসেবে এই বিল্ডে রয়েছে MSI A520MA Pro এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটা দিয়ে আপনার সচরাচর কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন, কিন্তু ভালো মাদারবোর্ড বলতে যেটা বোঝায় সেটার কিছুই এই বোর্ডটার ভিতরে নেই। আমি সবসময় সাজেস্ট করব 5600G অথবা 5700G এই দুটো প্রসেসর দিয়ে যদি বিল্ড করেন তাহলে অবশ্যই B450 সিরিজের মাদারবোর্ডগুলো দিয়ে বিল্ড করবেন। বিকজ 5600G এবং 5700G এই দুইটা প্রসেসরই সাপোর্ট করে PCIe Gen 3 পর্যন্ত। B450 সিরিজের মাদারবোর্ডগুলো PCIe Gen 3 পর্যন্ত সাপোর্ট করে, এবং এই B450 সিরিজের মাদারবোর্ডগুলোর বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে অডিও কোডেক, VRM, র্যাম স্লট, র্যামের যে বাস স্পিড সবকিছুই মোটামুটি হায়ার মিড রেঞ্জের থাকে। এর সাথে যদি আপনি A520 বোর্ডগুলো তুলনা করেন তাহলে দেখতে পাবেন অডিও কোডেক, VRM, র্যামের স্পিড সবকিছুই মোটামুটি একটু লো এন্ডের দিকে থাকে। আবার অনেকে বলতে পারেন তাহলে B550 কেন নিব না? B550 নিবেন না বিকজ B550 সিরিজের বোর্ডগুলো সাপোর্ট করে PCIe Gen 4, কিন্তু আপনার প্রসেসর যদি PCIe Gen 4 সাপোর্ট না করে তাহলে আপনি মাদারবোর্ডে PCIe Gen 4 নিয়ে আপনার লাভটা কি? কোনো লাভই তো হচ্ছে না, শুধু শুধু আপনার এক্সট্রা টাকা গুনতে হবে। যে কারণে 5600G এবং 5700G এই দুইটা প্রসেসরের সাথে অবশ্যই B450 সিরিজের মাদারবোর্ড দিয়ে পেয়ার করবেন। স্টারটেকের এই বিল্ডটাতে র্যাম হিসেবে দেওয়া হয়েছে PNY এর XLR8 8GB 3200 বাসের একটি মেমোরি স্টিক, যেটা 5600G'র সাথে বেশ ভালোভাবেই পেয়ার করে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করতেছি না। যারা এই গ্রাফিক্স কার্ড বাদে বিল্ড করি তারাই কিন্তু 5600G এবং 5700G বিল্ড করি। সো আমাদের এই গ্রাফিক্সের সর্বোচ্চ পারফরমেন্স পেতে গেলে অবশ্যই ডুয়েল চ্যানেল মেমোরি স্টিক ইনস্টল করতে হবে, অর্থাৎ 2টি র্যাম আমাদের মাদারবোর্ডে ইনস্টল করতে হবে যাতে আমরা ডুয়েল চ্যানেলের সুবিধাটা পেতে পারি, এবং এর ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্সটা আছে সেটা র্যামের সাথে কম্বাইন্ড হয়ে আপনাকে একটা ভালো গ্রাফিক্স পারফরমেন্স দিতে পারবে। আপনি যদি সেই ক্ষেত্রে সিঙ্গেল স্টিক ইউজ করেন তাহলে আপনি কিন্তু সেই ডুয়েল চ্যানেলের সুবিধাটা পাচ্ছেন না। পারফরমেন্স অ্যাটলিস্ট 30% ড্রপ করবে। যদি আমার কথা বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিয়ে অথবা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তাই আমি সাজেস্ট করব অবশ্যই 16GB র্যাম নেবেন, 8GB দুইটা স্টিক নেবেন, এবং খেয়াল রাখবেন এর বাস স্পিড যেন 3200 মেগাহার্টজ হয়। স্টোরেজ হিসেবে স্টারটেকের এই বিল্ডটাতে দেওয়া হয়েছে 250GB'র একটি SSD, যেটার মডেল হচ্ছে HP EX900। এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, অনলি 250GB স্টোরেজই কিন্তু এই টোটাল বিল্ডটাতে দেওয়া আছে। 250GB কিন্তু আমাদের ফোনের মতো না। আমরা যে ফোন ইউজ করব, ফোনে যে 128GB স্টোরেজ থাকলে আমাদের মোটামুটি 2-3 বছর চলে যায়, পিসির ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনার অ্যাটলিস্ট 1 টেরাবাইট স্টোরেজ থাকতে হবে আপনার পিসিতে, তাহলে আপনি নিশ্চিন্তে আপনার পিসিটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর চালাতে পারবেন। আপনার 250GB 6 মাসের মধ্যে পুরো ফুল হয়ে যাবে যদি আপনি পিসিটা ইউজ করার মতো ইউজ করেন। জাস্ট চিন্তা করেন, আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন যে এখনকার AAA রেটিং এর যে গেমগুলো রয়েছে সেগুলো অ্যাটলিস্ট 50GB পর্যন্ত স্পেস নেয়। আর আপনি যদি প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করেন অথবা রেন্ডারিং এর কাজ করেন বা AI রিলেটেড কাজগুলো করেন, তাহলে আপনাকে স্টোরেজের যে প্রয়োজনীয়তা সেটা আমাকে বোঝাতে হবে না। আপনি নিজেই ভালো বুঝবেন যে আপনার কি পরিমাণ স্টোরেজ প্রয়োজন হবে। সো এই বিল্ডটাতে ইউজ করা 250GB SSD শুধুমাত্র উইন্ডোজের C ড্রাইভ হিসেবে ইউজ করলেই মনে হয় বেটার হবে। এর সাথে অবশ্যই আপনাকে পরবর্তীতে একটা এক্সট্রা HDD অথবা SSD ইউজ করতে হবে। যদি আমাকে আস্ক করেন তাহলে আমার সাজেশন থাকবে অ্যাটলিস্ট 500GB'র একটা SSD নেওয়ার চেষ্টা করবেন যদি বাজেটের প্রবলেম থাকে, আর যদি বাজেট থাকে তাহলে অবশ্যই 1 টেরাবাইট SSD নেবেন। পাওয়ার সাপ্লাই, স্টারটেকের এই বিল্ডটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে পাবেন 350 ওয়াটের একটি নন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট টোটাল একটা সিপিইউর ভিতরে, কারণ এই পাওয়ার সাপ্লাইটাই আপনার পিসির ভিতরের অন্যান্য পার্টগুলোকে ইন্ডিভিজুয়ালি পাওয়ার দিবে। যদি ঠিকঠাক
পাওয়ার দিতে না পারে তাহলে আপনি ঠিকঠাক পারফরমেন্স পাবেন না। আমার সাজেশন থাকবে অবশ্যই 80+ বন্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেবেন, আর যদি বাজেট থাকে তাহলে 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেবেন। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওয়াটেজ। আপনি যদি খেয়াল করেন এই বিলটাতে দেওয়া হয়েছে 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনি যতদিন পর্যন্ত গ্রাফিক্স কার্ড ইউজ না করবেন ততদিন পর্যন্ত খুব ভালোভাবেই আপনার কাজগুলো চালা যেতে পারবেন। কিন্তু যখনই আপনি গ্রাফিক্স কার্ডের কথা চিন্তা করবেন তখনই আপনি খেয়াল করবেন যে রেকমেন্ডেড গ্রাফিক্স কার্ডের সাথে রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হয়ে থাকে অ্যাটলিস্ট 550 ওয়াট, অ্যাটলিস্ট 550 ওয়াট। তার মানে আপনি যখন গ্রাফিক্স কার্ড কিনবেন তখন আপনাকে এর সাথে একটা পাওয়ার সাপ্লাইও কিনতে হবে। তাই আমার সাজেশন থাকবে যে অ্যাটলিস্ট 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেবেন, যাতে পরবর্তীতে শুধুমাত্র গ্রাফিক্স কার্ড কিনে আপনি ডিরেক্টলি আপনার মাদারবোর্ড ইনস্টল করলেই আপনার কাজ হয়ে যাবে, আপনার এক্সট্রা টাকা খরচ করে আবার পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। কেসিং হিসেবে এই বিলটাতে ইউজ করা হয়েছে ভ্যালুটপ VT M700 এই কেসিংটি মোটামুটি ভালো, আমি খারাপ বলবো না। কেসিংয়ের সাথে ইনবিল্ট 3টা ফ্যানও থাকবে, এয়ার ফ্লো যথেষ্ট ভালো। কেসিং চুজ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার মাদারবোর্ড কোন ফর্ম ফ্যাক্টরের। যদি ATX ফর্ম ফ্যাক্টরের হয়ে থাকে আপনার মাদারবোর্ড তাহলে আপনাকে অবশ্যই ATX ফর্ম ফ্যাক্টরের কেসিং সিলেক্ট করতে হবে। আবার যদি আপনার মাদারবোর্ড MATX অর্থাৎ মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের হয়ে থাকে তাহলে আপনি ATX অথবা মাইক্রো ATX যে কোনো ফর্ম ফ্যাক্টরের কেসিংই ইউজ করতে পারেন। কিন্তু মেইনলি খেয়াল রাখবেন কেসিংয়ের সাথে যেন অ্যাটলিস্ট ইনবিল্ট 3টা বা 4টা ফ্যান থাকে এবং এয়ার ফ্লো ভালো থাকে। অনেক কেসিং থাকে সামনের দিক থেকে আটকানো থাকে, সেই সব কেসিংয়ে এয়ার ফ্লো খুব একটা ভালো হয় না। আর সামনের দিকটা যত ওপেন থাকবে আপনার কেসিংয়ের ভিতরে এয়ার ফ্লো তত ভালো থাকবে এবং আপনার কেসিংয়ের ভিতরে টেম্পারেচার তত কম থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি যারা 5600G এবং 5700G দিয়ে বিল্ড করতে যাচ্ছেন তারা কিছুটা আইডিয়া পেয়েছেন যে কিভাবে সিপিইউর জন্য পিসি পার্টগুলো সিলেক্ট করবেন। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো অবশ্যই মাথায় রাখবেন পিসি বিল্ড করার সময়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব অলরেডি না করে থাকেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ।